যতগুলো আমরা অনুমোদন দেই সেগুলো আপনার করার জন্য। এখন আমি কি করে এক্ষুনি বলে দিতে পারবো টিপিএসসির বিষয়ে? আপনার জাস্ট আপনার নলেজে নিলাম এরকম আপনার 2000 জুলাই আগস্টে আপনি জাস্ট আপনার প্রক্রিয়া দিন তো আমি বললাম প্রক্রিয়াটার কথা বলছি। আপনারা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল জুলাই আগস্টে 2024 সাল, আজ থেকে অলমোস্ট 2 বছর আগে। সাব ইন্সপেক্টর 216, আপনি 218 বলছেন ফাইন, অডিটর 104 জন, ফরেস্টার 140 জন, আমিনদার 100 জন, তহসিলদার 100 জন, সবগুলো টিপিএসসি নেবে পরীক্ষা। কিন্তু এখন পর্যন্ত এইগুলোর অ্যাডভার্টাইজমেন্ট একটাও হলো না। ওয়াই? মানে টিপিএসসি যারাই আছেন দায়িত্বে, যে কেন সেটা হবে না? আপার এজ লিমিট ফর সাব ইন্সপেক্টর ইজ 27। এই যে 2 বছর চলে গেল, যাদের ওভারে হয়ে যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট হলো না, তাদের কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে আপনাকে আপনার গোচরে আনার উদ্দেশ্যটা হচ্ছে, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়, প্রেস ব্রিফিং হয়, খবরের কাগজে উঠে, আমরা উৎফুল্ল হই, যুব সমাজ উৎফুল্ল হয়, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। প্লিজ এগুলো মনিটর করার জন্য আপনি কাউকে না কাউকে তো দায়িত্ব দিতে হবে। এরকম ভুরি ভুরি জিনিসগুলো আছে। আপনি যেহেতু উত্থাপিত হয়েছে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। টিসিএস টিপিএস মার্চ 2022-এর পর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। টিএফএস 2019-20 পরে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। টিজিএস জুডিশিয়াল সার্ভিস 2020 পরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস মার্চ 2021-এর পর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2022-এর পর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি 2020-এর পরে আর হয়নি। এবং এও হাইকোর্টের নির্দেশ আছে প্রায় আনুমানিক 450 যারা লেফট আউট হয়ে গেছিল তাদের নিয়োগ করার জন্য, এখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়নি। এরকম ভাবে প্রচুর আপনারা ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু নিয়োগের বেলায় কিছু নেই। তো আমার মনে হয় এই জায়গাটা মনিটরিং করার দরকার আছে। ইউ আর এ বিজি ম্যান, উই আর এ বিজি ম্যান, বাট টিপিএসসির বিষয়ে আমরা খুব মানে সিরিয়াসলি আমরা দেখছি। আর এমন না হচ্ছে না, আমরা তো প্রায়ই, আপনি তো নিজেও বলেছিলেন যে আপনারা মানে ইয়েলো কি ওই যে অফার দেন বলেছিলেন না, তো এইগুলো তো টিপিএসসির মাধ্যমে হয়, আমরা তো প্রতিনিয়তই দিচ্ছি। তো এমন তো না যে কিছুই হচ্ছে না, অনেকগুলো জায়গায় ডাক্তার থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে টিপিএসসি থেকে তো এসছে, আমরা দিচ্ছি। তো যেটা হচ্ছে ওরাও তো ওদের মতো করে কাজ করছে, কিন্তু আমরা মনিটরিং করা তো আমরা ডাইরেক্টলি আমরা মনিটরিং করতে পারবো না। আমরা খালি বলতে পারবো তাড়াতাড়ি করুন, আমরা করিও, সবাই বলিও বারবার। তো যদি কোনো জায়গার মধ্যে পার্টিকুলারলি আপনি যে যে জিনিসটি বলছেন আর কোনটা কোনটা হয়েছে সেটা যদি আগে আমি জানতাম বা আমার কাছে এখন যদি তথ্য থাকতো, আমি বলতাম টিপিএসসিতে এখনো পর্যন্ত কত হাজার লোকের চাকরি হয়েছে এই কয়েক বছর। সেটা তো আপনি তো আপনার মতো করে চলে এসেছেন, যেটি নেগেটিভ বিষয়গুলো আপনি বলছেন। না না, নেগেটিভ এই তো দেখুন আপনার, না না এগুলো তো আপনাকে আমি সহায়তা করছি। না না, আমি নেগেটিভ বললাম এটা না, যেটা পজিটিভটি বলুন না, কটা হয়েছে। পজিটিভই তো বললাম। না না, পজিটিভ আপনার তো বলছি সব জায়গার মধ্যে এত নেগেটিভ ভাবে গ্রহণ করেন জিনিসগুলো, না খুব দুঃখ হয়। না না, আমি আপনার সাথে কথাটা বলছি, আপনি নেগেটিভলি, আমি বলছি কেন মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রী প্রেস ব্রিফিং করেছে, তারপরেও ঠিক আছে টিপিএসসির ঘাড়ে কটা মাথা, কেন হবে না? ঠিক আছে, মাননীয় এখন এটাকে যদি এই ভেন্টিলেট করার পর আপনার গোচর আনার পর যদি এখন বলে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কথাটা কিন্তু নেক্সট কোশ্চেন শ্রী দীপঙ্কর সেন, শ্রী যাদবলাল দেবনাথ। তো এরকম না, এরকম তো না, তো কাজ করে যাচ্ছে। আমি সেটার কথা বলছি, তারা তো কাজ করে যাচ্ছে, তাদের উপরেও প্রেশার আছে। তো আমাদের তরফ থেকে তো আমরা প্রেশার দিই, মনিটরিং হচ্ছে এবং অনেকগুলো বিষয় আছে যেগুলো না আপনি বক্তব্য রেখেছেন, আনলাম আপনার থ্যাঙ্কফুল টু ইউ, আপনি গোচরে এনেছেন, আমরা নিশ্চয়ই এটা দেখব। ওকে, থ্যাংক ইউ। দীপঙ্কর সেন, শ্রী যাদবলাল দেবনাথ। Started question number 36.
মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেন, মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল দেবনাথ। প্রশ্ন কোশ্চেন নাম্বার 36। প্রশ্ন 1, ইহা কি সত্য বিলুনিয়া বিধানসভার লাউডাং বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার সরকারের পরিকল্পনা রয়েছে? বিলুনিয়া বিধানসভার অন্তর্গত লাউডাং বাজার এলাকায় একটি সরকারি পুলিশ আউটপোস্ট করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 2, যদি সত্যি হয়ে থাকে তবে কবে নাগাদ তা বসানো হবে? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে না। প্রশ্ন 3, না হলে তার কারণ। লাউডাং বাজার এলাকায় আইন শৃঙ্খলা ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে শান্তির বাজার থানা থেকে কার্যকরভাবে তত্ত্বাবধান করা হয়ে থাকে। প্রশ্ন 4, বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার পরিকল্পনা সরকারের আছে কি? বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া বাজার এলাকায় একটি পুলিশ আউটপোস্ট করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। সাপ্লিমেন্টারি স্যার, শান্তিবাজার সাব ডিভিশন, এটা বিলোনিয়া কনস্টিটিউয়েন্সি হলে পরেও এখানে 10টা বুথ এলাকা এবং বিস্তৃত অঞ্চল, পাশেই আছে গাড্ডাং আরেকটা এলাকা। সেদিক থেকে এই জায়গাটা নিরাপত্তা বা বিভিন্ন বিষয়ের সংক্রান্ত দিক থেকে এটা একটা আউটপোস্ট এখানের মধ্যে খুবই জরুরি। 2 বছর আগেও আমি এটা এসপি সাহেবের কাছে লিখিতভাবে আমি জানিয়েছিলাম। এবং এর থেকেও বড় জিনিস হচ্ছে এখানে একটা বিরাট বড় গরু বাজার সেখানে আছে, এবং এটা অনেক পুরাতন গরু বাজার, অনেক মানুষের সমাগম অনেক যায় সেখানে, রাত পর্যন্ত মানুষ যাওয়া আসা সেখানে করতে হয়। সেদিক থেকে এলাকার লোকেরও সেটা ডিমান্ড। আমি তারপরেও অনুরোধ করব যে ওই জায়গাতে একটা ছোট হলে পরেও একটা আউটপোস্ট বা ওই ধরনের কিছু একটা প্রয়োজনীয়তা আছে, এটা যাতে করা হয়, এই দাবিটা আমি সেখানের মধ্যে রাখছি। হ্যাঁ, যাদব বাবু। মাননীয় অধ্যক্ষ, আমাকে যে প্রশ্নটা করেছিলাম, কালাছড়া বাজারটা হচ্ছে এমন একটা জায়গা, চুরাইবাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, বাগবাসা পেজ থেকে প্রায় 14 কিলোমিটার, কদমতলা থেকে 15 কিলোমিটার, ধর্মনগর থেকে প্রায় 12 কিলোমিটার। এবং এই জায়গাটা একটা মিশ্র মানুষের বাস। কোনো ধরনের ইনসিডেন্ট ঘটলে এখানে পুলিশ আসতে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যায়। অতীতেও এরকম অনেক ঘটনা এখানে ঘটেছে। তাই আমি প্রস্তাবটা করেছিলাম যে এখানে একটা আউটপোস্ট দিলে খুব ভালো হয়। এটা বিবেচনার জন্য আবার আমি উত্থাপন করছি। নমস্কার। বিষয়টা আমি দেখব, আমি কথা বলবো, আমি চেষ্টা করব যদি এটা করা যায়। ওকে। 3 নম্বর কোশ্চেন, শ্রী রঞ্জিত দাস। Sir, my start question number 91. মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাসের কোশ্চেন নাম্বার 91। প্রশ্ন 1, অমরপুর থেকে উদয়পুরে সড়কটি ডাবল লেন করার জন্য NHIDCL এর নিকট হস্তান্তর করা হয়েছে কিনা? উত্তর, এটা করা হয়েছে। রাস্তাটি ডাবল লেনে উন্নীত করার লক্ষ্যে প্রাথমিক প্রক্রিয়া হিসাবে NHIDCL-কে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে সংস্থাটি এই 24.0 কিলোমিটার রাস্তার ফিজিবিলিটি স্টাডি এবং টেকনো ইকোনমিক্যাল স্টাডি করার জন্য ইতিমধ্যেই DPR কনসালটেন্ট নিয়োগ করেছে এবং কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করেছে। প্রশ্ন 2, না হলে তার কারণ। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্ন আসে না। 3, হস্তান্তর করা হলে কবে নাগাদ রাস্তার কাজ শুরু করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, NHIDCL এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর জানান যে উক্ত কাজের জন্য উদয়পুর অমরপুর এই যে 24 কিলোমিটার রাস্তার ফিজিবিলিটি স্টাডি এবং টেকনো ইকোনমিক্যাল স্টাডি করার জন্য DPR কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। তার ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পরবর্তীকালে DPR তৈরি হওয়ার পর ন্যাশনাল হাইওয়ে ডিক্লারেশন এবং পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য ন্যাশনাল হাইওয়ের সদর দপ্তর তথা MORTH এর পাঠানো হবে। স্যার, সাপ্লিমেন্টারি, আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো
কারণ আগেও এই বিধানসভায় দুইবার আমার বিষয়টি উত্থাপন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে বিষয়টিকে NSIDL CL-এর কাছে হস্তান্তর করেছে এবং মাননীয় অর্থমন্ত্রী বাজেটও সেটা বলেছেন যে DPR-এর কাজ চলছে। কিন্তু DPR তৈরি হওয়ার পর প্রায় আমার যতদূর ধারণা রয়েছে ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছে, আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের তিনি ভারপ্রাপ্ত মন্ত্রীও রয়েছেন, তো DPR তৈরি হলে কমসে কম 6 থেকে 7 মাস লেগে যাবে। DPR যখন সাবমিট করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, তারপরে সেটা টেন্ডার হতে প্রায় 1 বছরের মতো সময় সাপেক্ষের ব্যাপার। এরপর টেন্ডার পেলে পরে কন্ট্রাক্টটা যদি ভালো না হয় তাহলে অনেক দিনে প্রায় 2-3 বছর লাগবে বলে আমার ধারণা। তো এর মধ্যে আমাদের অমরপুর অধিপুরে যে ট্যাগ ব্যাগগুলো রয়েছে অন্তত স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে প্রায় 18টার মতো রয়েছে, সেগুলোকে মানে যাতে বাইকগুলোকে কেটে কিছুটা হলেও, তাহলে আমরা এখানে 4টা বিধানসভার অন্তর্গত ওমপি, অমরপুর, করবক এবং গন্ডাছড়া এবং মাতারবাড়ির বিশেষ অংশ রয়েছে। বর্তমানে যে ট্যুরিজমের যেভাবে গাড়ি চলাচল করে প্রচুর পরিমাণে গাড়ি যায়, তো এই কারণে এই রাস্তাগুলোকে আপাতত কিছুটা করা যায় কিনা, তার জন্য আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি এই বিষয়টা দেখার জন্য অনুরোধ করছি। সাপ্লিমেন্টারি স্যার, বর্তমান NSIDCL এর এক্সিস্টিং রুট করবুক টু অমরপুর কন্ডিশন খুবই খারাপ। আমি বিগত দিনেও বারবার চেষ্টা করেছিলাম, আমি প্রশ্নও করছি, কিন্তু আমার রিজেক্টেড হয়ে গেছে। যাই হোক, সাপ্লিমেন্টারির মাধ্যমে আমি বলতে চাই, আমাদের যে করবুক টু অমরপুরের এক্সিস্টিং রুট যেটা NSIDCL খুবই খারাপ, সেটার জন্য মেরামতের জন্য আমি আপনার কাছে জানান দিতে চাই। থ্যাংক ইউ। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে আমি নিজেও কিন্তু MRTH ইউনিয়ন মিনিস্টার বোনের সাথে আমি নিজে কথাটা বলেছি। এখানে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় যে বলেছেন, উনিও জানেন বিষয়টা। আমি এটাকে ন্যাশনাল হাইওয়ে, তার সাথে আমি বললাম যে খুব ইম্পর্টেন্ট এই রাস্তাটা, এটার অ্যালাইনমেন্টও দরকার ইত্যাদি, তারপর কিন্তু রাজি হয়েছেন, সেটা মাননীয় বিধায়কও ভালো করে জানেন। এবং এটাকে স্পার রুট হিসাবে এটা কিন্তু ডিসিশন হয়েছে এবং সেইভাবে কিন্তু কাজ কিন্তু চলছে। এখন বাকি করসপন্ডেন্স অনেকবার আমি করেছি, বলছিও এবং বারবার বলছে, এইভাবে কিন্তু প্রক্রিয়াটা চলছে এখন। আর যেখানে মাননীয় বিধায়ক এখন আমাকে যে বিষয়টা বললেন যে অমরপুর থেকে করবুকে, আমি নিজেও কিছুদিন আগে ওই রাস্তায় আমি গেছি, যতটা আপনি বলছেন আমার কাছে কিন্তু অনেক বেটার লাগলো। কয়েকটা জায়গায় খালি একটু খারাপ, মানে খুবই ভালো কিন্তু রাস্তা, কিন্তু আমি তাও বলবো যে জায়গাগুলো খারাপ আছে, আমি নিজেও কিছুদিন আগে গেছি, বেশি দিন না, আপনিও ছিলেন যে কারণে আমি এখানে গেছিলাম, কিন্তু সেটাও কেন হবে আমি দপ্তরকে নিশ্চয়ই বলবো। Next question, Sri Ranjit Debbarma. Mananya Speaker Sir, my question number 56. 5-6. Respected Speaker Sir, start question number 56. Question number 1. ই-মুলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর কতজন কারাবন্দী পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছে? উত্তর, ই-মুলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর এখন পর্যন্ত কারাবন্দীদের পরিবারের কোনো সদস্য যোগাযোগ করার জন্য আবেদন করেনি। যদিও বর্তমানে রাজ্যের প্রতিটি জেলের বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীরা ত্রিপুরা সংশোধনাগার রুলস 2021-এর রুল 42 ও রুল 243-এর বিধান অনুযায়ী পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে যথাক্রমে মাসে 4 বার ও মাসে 2 বার সাদা কাগজে দরখাস্তের মাধ্যমে দেখা করছেন। কোয়েশ্চেন নাম্বার 2, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংশোধনাগারের গুলিতে এই
প্রকল্পের সুবিধা আছে কিনা? উত্তর, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংশোধনাগারগুলিতে ই মোলাকাত প্রকল্পের সুবিধা আছে। প্রশ্ন নম্বর 3, প্রতি কারাবন্দীকে মাসে কতবার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয়? উত্তর, ত্রিপুরা সংশোধনাগার রুল 2021 এর রুল 42 ও রুল 243 এর বিধান অনুযায়ী কয়েদি বা সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে মাসে 2 বার অর্থাৎ প্রতি 15 দিনে একবার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয় এবং বিচারাধীন বন্দী বা হাজতীদের ক্ষেত্রে মাসে 4 বার অর্থাৎ 7 দিনে একবার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সাক্ষাৎ করার সুবিধা প্রদান করা হয়। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি আমার যে 1 নম্বর যে প্রশ্নটা ছিল, ই মোলাকাত প্রোগ্রাম চালু হওয়ার পর কতজন কারাবন্দী পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে? যারা সাজাপ্রাপ্ত কয়েদি জেলখানায় আছে তারা অধিকাংশই অশিক্ষিত এবং যে ই মোলাকাত যে সিস্টেমটা করা হয়েছে সেটা তাদের পক্ষে করাটা সম্ভব হয় না, কারণ করতে গেলে ওই পরিবারের দিকেও এসে সুবিধাটা থাকতে হবে। সুতরাং এই যে ই মোলাকাত যে প্রোগ্রামটা চালু করার পর তেমন সুবিধা হচ্ছে না। আমি জানি জেলখানায় মোবাইল দিয়ে কথা বলার একটা সুযোগ আছে, কিন্তু কয়েদিদেরকে সেই সুযোগটা খুবই তাদের মানে সময় কম দেওয়া হয়। কোন কয়েদি একবার মাসে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে, তাও 2 মিনিটের উপর তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। ওরা চেষ্টা করছে পরিবারের সঙ্গে, শুধু জেলখানায় যে কয়েদিতে আছেন উনি এই সুবিধাটা বুক করতে পারছেন 1 বার বা 2 বার পরিবারের সঙ্গে যোগাযোগ করে কথা বলার। আর যদি পরিবার ওইদিকে মোবাইলটা রিসিভ না করে তখন তার ওই দিনের জন্য আর দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া হয় না। আর পরিবার থেকে যদি ওইখানে করতে হয় সেখানে আর রিসিভ হয় না, পরিবার থেকে করতে পারে না। তাই পরিবারে কোনো সমস্যা যদি হয়, যারা কারাবন্দীদের তাদের অনেক অসুবিধা, তারা আসতে ধরেন আপনার খোয়াই থেকে হোক, সদর বিভিন্ন জায়গা থেকেও সেখানে। আর সেখানে আরেকটা অসুবিধা হচ্ছে দরখাস্ত দেওয়াটা, যেটা মাননীয় মন্ত্রী মহোদয়া বলেছেন। সেখানে একটা দরখাস্ত দিতে গেলে ওইখানে কিছু দালাল আছে, 25 টাকা থেকে 30 টাকা নিতে হয়, একটা করা হয়। এটার সঙ্গে কারা কর্তৃপক্ষের যেটা জেলখানায় যারা আছেন তাদের লোক জড়িত। যদি নিজে আপনি হাতে লেখা দিয়ে যদি দরখাস্ত দেওয়া হয় সেটা অ্যাকসেপ্ট হয় না, এটা তো নাকি পরে এটা হয় না। কিন্তু যদি আপনি বাইরে যারা এখানে দালাল আছে এই ফর্মটা কিনে যদি আপনি এখানে সাবমিট করেন সেটা অ্যাকসেপ্ট হয়। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো এই বিষয়টা যেন করেন। আর জেলখানায় যেটা মোবাইলের যে সুবিধাটা আছে সেটা মাসে অন্তত কমপক্ষে তাদেরকে 3 বার বা 4 বার সুযোগটা দেওয়া হোক, এটা আমার একটা অনুরোধ থাকলো। আর এই যে ই মোলাকাতটা, এটা ঠিক আছে গভর্নমেন্ট চালু করছে এখন, আর টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু ওই পরিবারে তো সেই সুবিধাটা নাই, সেজন্য এটা ব্যবহার কোনোদিন করতে পারবো বলে আমি মনে হয় না। আর কারাবন্দীতে পরিবারের সদস্যদের সাক্ষাৎকারটা এটা কমপক্ষে অন্তত মাসে 3 বা 4 বার দেওয়া উচিত, তার বন্ধু বান্ধব বা কারণ কারাবন্দীর যারা থাকে তাদেরকে শুধু সাজাপ্রাপ্ত না, যারা কয়েদি, যারা এখানে আন্ডার ট্রায়ালে যারা আছে তাদেরকে এই সুযোগটা দেওয়ার উচিত। আর কয়েদিদের এমন কিছু সমস্যা হয় যেটা আমি তাদের সঙ্গে কথা বলে, তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারছি, তারা যখন জেলখানা যায় তখন পরিবার থেকে কিছু রান্না করে নিয়ে যায়, মাংস, পিঠা বা অন্যান্য, এগুলি তাদেরকে দেওয়া হয় না। এইগুলি নাকি পরীক্ষা করতে হবে, অনেক কিছু এগুলি দেওয়া, এমনকি আম পর্যন্ত দেওয়া হয় না। দেখা গেছে সেখানে আমটা প্রথম ওইখানে জেলখানা যারা ডিউটি করে তারা খেয়ে নিবে, তারা 2-3টা খাবে, এটা হলো টেস্ট। আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হোক, যাতে যারা কারাবন্দী আছে তাদেরকে এটা দেওয়া হোক।
এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ঠিক দেখার আছে। জন্য অনুরোধ করবো এবং উনি দেখবেন কিনা। ঠিক আছে, হ্যাঁ মন্ত্রী সাহেবা কিছু বলবেন? মাননীয় স্পিকার স্যার, আমি এই বিষয়ে আনসার দিয়েছি, তবুও আমি বলতে চাই এই বিষয়ে যেটা আমাদের ইমো এলাকা, সেটা আমাদের যারা অনেক সময় দেখা যায় অনেক দূর থেকে জেলের ডিস্টেন্সটা অনেক দূরে হয়, তার পাশাপাশি দেখা যায় অন্য কারণে তারা ডাইরেক্টলি জেলে যোগাযোগ আসতে পারেন না, তার জন্য ইমো এলাকাদের ব্যবস্থা করা হয়েছে, যেটা আমাদের সমগ্র বিশ্বে এবং আমাদের ভারতবর্ষে এবং বিভিন্ন জায়গাতে আজকে আমাদের অনলাইনের যুগ, তার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক সময় যাতে ইজি করা যায়, প্রসেসটাকে ইজি করা যায়, তার জন্য এই ব্যবস্থা আমাদের সরকার করেছে। তো এটা যা আমাদের অফলাইনের দেখার ডাইরেক্টলি আসার ব্যবস্থাও রয়েছে, পাশাপাশি আমাদের ই মোলাকাতের ব্যবস্থাও রয়েছে এবং ফোনের বিষয়টা যেটা বলেছেন সেই ব্যবস্থাও কিন্তু আমাদের রয়েছে। তার জন্য কিন্তু আমাদের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন ফলো করে আমরা করছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, শ্রী তফাজ্জল হোসেন। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমার প্রশ্ন 65 মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী তফাজ্জল হোসেনের যে কোশ্চেন নাম্বার 65-এর প্রথম যে কোশ্চেন, সেটা হচ্ছে বক্সনগর এলাকার জনগণের চাহিদার কথা মাথায় রেখে নতুন ডিসিএম অফিস খোলার কোনো পরিকল্পনা রাজ্য সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে বক্সনগরে নতুন রেভিনিউ সার্কেল বা ডিসিএম অফিস খোলার কোনো পরিকল্পনা বর্তমানে রাজ্য সরকারের নেই। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়। উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, এখন যে ডিসিএম অফিসটা আছে, অ্যাডজাস্টিং ডিসিএম অফিস, সেটা সোনামুড়াতে অবস্থিত। বক্সনগর থেকে সোনামুড়া প্রায় দূরত্ব 35 কিলোমিটার স্যার। তো সেই পরিপ্রেক্ষিতে বক্সনগরে প্রায় 60,000 বা 60,000-এর উপরে জনগণ বাস করে, 45,000 ভোটার। তো সেই পরিপ্রেক্ষিতে এখানে যদি একটা ডিসিএম অফিস হয় জনগণের জন্য অত্যন্ত উপকৃত হবে। আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে সোনামুড়া যে বিধানসভা, সেখানে 2টা ডিসিএম অফিস আছে, একটা মেলাগড়, একটা সোনামুড়াতে। তার পাশাপাশি আমাদের ধনপুর বিধানসভাতেও একটা ডিসিএম অফিস আছে, শুধু বক্সনগরে নেই। তাই আপনার মাধ্যমে আমার মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, যদি আমাদের এই সাধারণ মানুষের কথা চিন্তা করে 35 থেকে 40 কিলোমিটার দূরত্বে গিয়ে অফিস করতে হয়, যদি সাধারণ মানুষ 40,000 45,000 ভোটার এবং 60,000-এর উপরে জনগণ, তাদের কথা মাথায় রেখে যদি আমাদের বক্সনগরে একটা ডিসিএম অফিস দেওয়া হয়, তাহলে আমাদের জনগণ খুব উপকৃত হবে, আমরা উপকৃত হবে। থ্যাংক ইউ স্যার। মাননীয় স্পিকার মহোদয়, বক্সনগর এলাকাটি সোনামুড়া রেভিনিউ সার্কেলের অন্তর্গত অলরেডি উনি বলেছেন, এবং সোনামুড়া রেভিনিউ সার্কেল বা ডিসিএম অফিস থেকে বক্সনগর এলাকার যেসব প্রশাসনিক পরিষেবা দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ, সবই ওখান থেকে করা হয়। কিন্তু ত্রিপুরার ভৌগোলিক আয়তন অত্যন্ত কম, তাই সীমিত আয়তনের কথা বিবেচনা করে বর্তমানে বক্সনগর এলাকায় নতুন রেভিনিউ সার্কেল বা ডিসিএম অফিস খোলার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। কিন্তু উনি একটা ডিস্টেন্সের কথা আমাকে বলেছেন, আমি বিষয়টা আরও কনফার্ম হয়ে নেই, মানে কতটুকু সমস্যা হচ্ছে। তারপরে আমি আমার ডিপার্টমেন্টকে আমি বলবো পুরো মানে আমাকে যাতে ইনফরমেশন করে, তার উপর ভিত্তি করে আমি যদি প্রপোজাল উনি যেটা দিয়েছেন সেই বিষয়ে চিন্তা করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, শ্রী যাদবলাল দেবনাথ। স্যার, প্রশ্নটা আমার কাছে আসেনি, নাম্বারটা যে প্রশ্নটা আমি করেছিলাম, হ্যাঁ, এই নোটটা আমার কাছে নেই আর কি। 75 757677 হ্যাঁ 75 কই গেছে? মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল দেবনাথ মহোদয়, যে কোশ্চেন নাম্বার 75, প্রশ্ন 1, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের যে প্রস্তাবিত জায়গায় অফিস বাড়ি নির্মাণের পরিকল্পনা সরকারের আছে কিনা।
উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের প্রস্তাবিত জায়গায় অফিস বাড়ি নির্মাণের পরিকল্পনা সরকারের আছে, তবে প্রয়োজনীয় আর্থিক সংস্থান হলে পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ শুরু করা হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। স্যার, এটা সাপ্লিমেন্টারি, মানে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 2022-এ। একই সঙ্গে এখানে ডিএম অফিসে যেদিন ভিত্তিপ্রস্তর হয়, তো সেই সময়েই এসপি অফিসেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। তো সেই জন্য বিষয়টা নিয়ে পাবলিকও কথাবার্তা বলছে, বা এখনই যে এসপি অফিসটা যে জায়গায় একটা কোয়ার্টারের মধ্যে আছে, সেখানে সেই কাজ পরিচালনা করার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। তো এটা যদি মানে দ্রুত গতিতে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভালো হবে। Next question. Sri Binoy Bhushan Das. মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 84 মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাসের কোশ্চেন নাম্বার 84। প্রশ্ন 1-এ পানিসাগরে একটি ডাক বাংলো নির্মাণের সিদ্ধান্ত সরকারের রয়েছে কিনা? উত্তর হচ্ছে আপাতত নেই। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? উত্তর 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক। সাপ্লিমেন্টারি স্যার, পানিসাগর নগর পঞ্চায়েতে অনেক পুরানো একটা টাউন হল আছে, এটা ভগ্নদশায় আছে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লাখ টাকা দিয়ে রিপেয়ারিং করে কাজ চলছে 300 সিটের। কোনো প্রোগ্রাম করা যায় না, না সরকারি প্রোগ্রাম, না কোনো জন্মজয়ন্তী, কোনো মহাপুরুষের কিছুই পালন করা যায় না এখানে। কারণ মানুষ 500 হলে তো আর উপায় নেই, 1000-এ কোনো সময় হয়ে যায়। তাই এটা খুব প্রয়োজন। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে এটা যাতে অতি শীঘ্র একটা পদক্ষেপ নেওয়া হয়। ধন্যবাদ। এখানে আমার কাছে যে পরিপূরক আছে, এখানে লেখা আছে যে রুয়া অভয়ারণ্য যেটা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট, এখানে একটা ডাক বাংলো রয়েছে যার দূরত্ব পানিসাগর মহকুমা কার্যালয় থেকে 3.4 কিলোমিটার, এবং সেখানে 4টা ভিআইপি রুম রয়েছে। তাছাড়া ধর্মনগর সার্কিট হাউস যেটা পানিসাগর মহকুমা শাসকের দপ্তর থেকে মাত্র 13 কিলোমিটার, সেখানেও 13টি কক্ষ রয়েছে। তদুপরি সরকারি কাজে আগত ব্যক্তিদের থাকার জন্য আমি উনি যে বিষয়টা বললেন, আমি কথা বলবো ব্যক্তিগতভাবে, ওনার সাথে কথা বলবো, আধিকারিকদের সাথেও কথা বলবো। ধন্যবাদ। নেক্সট কোশ্চেন, শ্রী পাঠানলাল জমাতিয়া। Honorable Acting Speaker, sir, my start question number 107. 107? Yes, 107. 107. মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাঠানলাল জমাতিয়া যে কোশ্চেন নাম্বার 107, এখানে 1 নম্বর প্রশ্ন উনি জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন গঙ্গানগর থেকে ওমপি হয়ে টিটিএডিসির কুমলুং সদর দপ্তর পর্যন্ত নতুন এনএইচ রাস্তা নির্মাণের জন্য সরকারের কি কোনো পরিকল্পনা আছে? উত্তর হচ্ছে বর্তমানে গঙ্গানগর থেকে ওমপি হয়ে টিটিএডিসির যে কুমলুং সদর দপ্তর পর্যন্ত নতুন ন্যাশনাল হাইওয়ে রাস্তা নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রশ্ন 2, যদি থাকে কখন? 1 নম্বর প্রশ্নের উত্তরের সাথে উত্তরটি সম্পর্কিত নয়। Supplementary, sir. আমরা জানি যে
এখন অবধি খুমুলুং হচ্ছে আমাদের তৃতীয় দেশের হেডকোয়ার্টার, তা সত্ত্বেও কোনো এনএইচ বা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কোনো আজ পর্যন্ত কিন্তু সংযুক্ত নেই। এবং এখন গঙ্গানগর থেকে শুরু করে আমরা অম্পি বায়া খুমলুং অবধি যদি নতুন এনএইচ করতে পারি, তাহলে আমাদের গঙ্গানগর ব্লক থেকে আমাদের 7টা বিসি আসে এবং রৈশাবাড়ি ব্লক থেকে 8টা বিসি এবং দম্বুরনগর ব্লক থেকে প্রায় 19টা বিসি আসে এবং বেলবাড়ি ব্লক থেকে প্রায় 15টা বিসি এবং আমার অম্পি ব্লক থেকে প্রায় 22টা বিসি, টোটাল 50টা বিসির এলাকাবাসী ওনারা উপকৃত হবেন। এবং আমরা জানি যে তৃতীয় দেশের হেডকোয়ার্টার যেহেতু খুমলুং, এবং ওই এলাকাটা পুরো গঙ্গানগর থেকে অম্পি হয়ে আপনার খুমলুং অবধি পুরোটাই এডিসি এলাকায় যেহেতু আছে, তার জন্যে যোগাযোগ ব্যবস্থা, প্রপার একটা যোগাযোগ ব্যবস্থা থাকলে আমাদের সুবিধা হবে এবং ওই এলাকার জনগণ উপকৃত হবেন। তার জন্য আমি মাননীয় চিফ মিনিস্টার ওনার কাছে আমি অনুরোধ রাখতে চাই, ভবিষ্যতে এই নতুন ন্যাশনাল হাইওয়ে বা ডাবল লেনের একটা ব্যবস্থা করতে পারলে খুবই সুবিধা হবে। থ্যাংক ইউ। অনারেবল স্পিকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্ন দেওয়ার আগে আমার একটা, যেহেতু এখানে এনএইচ এবং খুমলুংয়ের কথা উঠেছে, আমার খুমলুং টু জম্পুইজলা যাওয়ার রাস্তাতে আর চম্বননগর টু মনফত যাওয়ার রাস্তা যে এখন ন্যাশনাল হাইওয়ে এখন বানানো হচ্ছে, যে চম্বননগর আগরতলা রুটটা, মাটিগুলা ওইখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু মাটিগুলো নেওয়ার অসুবিধা নেই, কিন্তু এই রাস্তাগুলা যে মাটি নেওয়ার জন্য যে বড় বড় লরিগুলা গাড়িগুলা যাচ্ছেন, পুরা রাস্তাতে একদম ভেঙে গেছেন দুনো রাস্তায়। তো এটা বেশি দিনও হয়নি এই রাস্তা বানানো, কিন্তু এখন দুনো রাস্তায় সব ভেঙে গেছেন। তো তার জন্য আমার মনে হয় দপ্তরে কিছু করা দরকার, কারণ এখন বৃষ্টির মরশুম আসলে আবার সমস্যা দেখা দিবে, কারণ এটা হাইওয়ে। তো এইগুলা প্লিজ কাইন্ডলি আপনি একটু নজরে দিলে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবো, এগুলো ইমিডিয়েট নেওয়া দরকার। মাননীয় স্পিকার স্যার, আমার ছোট্ট একটা সাপ্লিমেন্টারি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের খোয়াই NS 108B এদের বরমুরা পাহাড়ে যেটা করছিলাম, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কিছুদিন একটা চিঠি দিয়েছিলাম, ওইখানে যে বালু এভাবে হচ্ছে এবং গত একদিন আগে যে বৃষ্টিটা হয়েছে সেখানে গাড়ি চলাচলটা খুবই অসুবিধার হচ্ছে। তাই আমার একটা অনুরোধ ছিল যে এটা বিকল্প রাস্তা, যে এটা রামচন্দ্রঘাট হইয়া আমপুরা হইয়া সদরে আসা যে রাস্তাটা, সেটা একটু মেরামত করে দেওয়ার জন্য আমি একটা অনুরোধ করে একটা চিঠি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। মান্যবর, এখানে আমাদের অলরেডি 6টা ন্যাশনাল হাইওয়ে আছে, 4টা ন্যাশনাল হাইওয়ে ইন প্রিন্সিপল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে মেনে নিয়েছে, কিন্তু এর মধ্যেও একটার জন্য আমি বারবার গেছি, আমি দিল্লিতে বলেছি। তো ন্যাশনাল হাইওয়ে আবার নতুন করে যেটা বললেন, যেটা কুমলুঙে আসার জন্য গঙ্গানগর থেকে পম্পিনগর হয়ে, তো সেটার বিষয়ে আমরা দিতে পারি, যখন প্রশ্নটা উঠেছে আমরা বলবো সেখানে আসার জন্য, মানে দেওয়ার জন্য। আর বাকি এখানে বিশ্বজিৎ বাবু বলেছেন, রঞ্জিত বাবুও বলেছেন, আপনারা যে কথাগুলো বলেছেন আমি আধিকারিকদের বলবো, অলরেডি এখানে আধিকারিকরা আছেন, ওনারা শুনেছেন। আমিও দেখবো বিষয়টা, এটা খুব বেশি এটা মনে হচ্ছে না মানে সমস্যা হবে, সেটা দুটোই কাজ করা যাবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, শ্রী পল দাংশু। Sir, admitted start question 108. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক শ্রী পালদাংশু মহোদয় যে 108 কোশ্চেন নাম্বার, সেখানে কোশ্চেন নাম্বার 1, ডু গভর্নমেন্ট হ্যাভ এনি প্ল্যান টু বিল্ড রোড অ্যাট
Bhodropara, Longthorai, BC. Answer yes, there is a plan to connect up to Moni Bhodropara DWS scheme, that is 1.20 kilometer from existing all-weather Dhumachhora Chandra Hansa road. The plan for connection of all-weather road for said portion is proposed to be undertaken under PMGSY Phase 4 and the feasibility survey is currently in progress. The remaining 2-kilometer stretch is being considered for inclusion under an appropriate government scheme, subject to technical feasibility and availability of funds. Question number 2, if yes, then when? The timeline for the completion of the survey and subsequent implementation will depend on sanction by Ministry of Rural Development. Question number 3, if no, then why? Answer, not applicable as there is a proposed plan for construction of the road. Supplementary, sir. Sir, this Moni-Bhodro road, 3.5 kilometers approx. The habitation is around 70 families. Sir, can you imagine a village very much connected to Dhumachhora market, which has no road, 65-70 families that is still suffering to trek the Longthorai hills. During the government of left, they have tried, but I don't know why the road was not complete. They have tried through Rega, I guess, but it is not complete. But sir, I have tried since last 3 years. I have been writing. I have written to RD, I have written to PWD, I have written to DM also. And sir, if the condition, I have many villages like Moni-Bhodro. I thank the Honorable Minister for sanctioning this road, and it is a 3.5 kilometer road, sir. If you can do it in one go, then it will be a blessing for the entire village, sir. Can you imagine the people of that village? The Longthorai hill, they are trekking, they are coming, to come to market, it takes around 4.5 kilometers, sir. So, if you can do it in one go, it will be very helpful, and I will be thankful to the entire department. Sir, just one minute. Supplementary. Actually, আমার জম্পুইজলা পিডব্লিউডি সাব ডিভিশন টাকাজলা কনস্টিটুয়েন্সির মধ্যে আমি গত 3 বছর ধরে আমি দেখেছি একটাও ব্রিজ হোলিং থেকে ব্ল্যাক টপে এখন একটাও কিন্তু পরিণত হয়নি। আমি অনেকবার ডিপিআরও বানিয়ে পাঠিয়েছেন, গত 3 বছরে একটাও কিন্তু কোনো ব্ল্যাক টপ কিছু হয়নি এখন পর্যন্ত, সব মেনটেনেন্স হচ্ছে। একটা রাস্তাও কিন্তু এখন কোনো মানে নতুন করে হয়নি। তো এটা তো কিন্তু আমাদের আমি দেখেছি সব নেতা মন্ত্রীরা গেলে সব এটাই বলে জম্পুজলাতে রাস্তা হয়নি, এটা অপোজিশন বলেন, এটা রুলিংও এটাই বলে থাকেন। তো আমি তো অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত জম্পুজলা সাব ডিভিশন যেটা পিডব্লিউডি বলুন যে কোনোই হোক, একটা রাস্তাও কিন্তু গত 3 বছরে কোনো কার্পেটিং ম্যাটলিং নতুন করে হয়নি। সো কাইন্ডলি প্লিজ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন রাখবো, এটা প্লিজ কাইন্ডলি আপনি একটু দেখলে ভালো হবে। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু PMGSY নিয়ে কোয়েশ্চেন, আমার কনস্টিটিউয়েন্সির আন্ডারে PMGSY রোড শ্রীধর পাড়া এবং কাট্টিকুমার পাড়া অলরেডি PMGSY সাইনবোর্ড লাগানো হয়েছে শেষ, কিন্তু শ্রীধর পাড়া 3 কিলোমিটার এবং কাট্টিকুমার পাড়া 9 কিলোমিটার কাজ, শ্রীধর পাড়াটা কিন্তু কাজ শুরু করছিল, পরে ফরেস্ট ল্যান্ডের ডাইভার্সন মানে ক্লিয়ার হয় না বলে এটা কাজ স্টপ করা হয়েছে। এটা আমি থ্রু ভারপ্রাপ্ত স্পিকার থ্রুতে আমি জানতে চাই, চিফ মিনিস্টার কাছে জানতে চাই যে এটা কবে নাগাদ আবার শুরু করা হবে।
আর আরেকটা আমি এই হাউসে আমি জানাইতে চাই যে মালদাপাড়া রোড গত 2024 লোকসভা ইলেকশনতে এখানে লোকরা ভোট বয়কট করছিল এই রাস্তা নিয়ে, মালদা রোড নিয়ে। এটা কিন্তু আবার এখানে একবার নেওয়া হয়েছে আর টেন্ডারও হয়েছিল, পরে আবার ল্যান্ড ডাইভার্সনের কারণে আবার এটাও স্টপ করা হয়েছে। এটা কবে নাগাদ আবার এই কাজটা করা হবে? এবং সামনে এডিসি ইলেকশন, যেহেতু গতবারের মতো আবার ভোট বয়কট মানুষ পাবলিক তো আবার করবে, এই কারণে আমি হাউসকে এই কথা আমি জানাইতে চাই। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে প্রশ্নটা করেছেন, আমি এটা পুরোটা আমি এখানে পড়েছি পরিপূর্ণ। এটা অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা একটা ফুড ট্র্যাক আছে এখানে, এবং নন মোটরেবল। তাছাড়া ওখানে মাত্র 579% মানে ওখানে মানুষ বাস করে। আমার কাছে যা রিপোর্ট 579 জন। এবং এটা একটা যেহেতু হিলি টেরেন, খুব ডিফিকাল্ট কিন্তু এখানে মোটরেবল করা বা রাস্তা বড় করা। তারপর আমি বলবো যে মানে এই বিষয়টা আরও যাতে ডিটেলস আমার কাছে রিপোর্ট দেয়। আর এখানে আরও যারা মাননীয় বিধায়িকা এবং বিধায়ক যে প্রশ্নগুলো করেছেন, আমাকে চিঠি দিয়ে আপনি দিন, আমি কনসার্ন ডিপার্টমেন্টের কাছে পাঠাবো এবং তার উত্তরও আপনাকে দেব। আপনারা যা বলেছেন দেবেন, আমি উত্তরটিও আপনার কাছে দেবো। এটা পুরো ডিটেলস আমাকে পারবে। এখন তো আমার কাছে আপনাদের উত্তরটা আমি দিতে পারবো না, দিলে আমি সেটার উত্তর আপনাকে দিয়ে দেবো। আর আপনার যেটা বললেন আপনার সেটা আমি দেখবো, এটা বিষয়টা, এটা দরকার পড়লে আমি একদিন যাব সেখানে গিয়ে আমি এটা কি ফিজিবিলিটি আছে। আমার কাছে ম্যাপ ট্যাপ শুধু পুরো দেওয়া আছে এখানে, কিন্তু এই ম্যাপ দেখে এটাকে বোঝা ভেরি টাফ। কাজে যদি ফিজিক্যালি কোনো সময় যাই আমি ওখানে, আমি দেখলে মানে তাহলে কিছু করা যায় কিনা অফিসারদেরকে নিয়ে আমি যাব। ওকে, নেক্সট। আচ্ছা, আমাদের প্রশ্ন পর্ব যে আমাদের সময় সূচি আমাদের শেষ হয়ে গেছে। মাননীয় সদস্যগণ, প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলি সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলির উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 5টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পাঠ করছি। প্রাক্তন বিধায়ক মাধবচন্দ্র সাহার প্রয়াণে স্মৃতিচারণ। গভীর সুখ ও বেদনা ভারাক্রান্তের হৃদয়ে এই সভাকে অবহিত করা যাচ্ছে যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা উদয়পুর মহকুমার মাতাবাড়ি বিধানসভার নির্বাচনী কেন্দ্রের 4 বারের নির্বাচিত জনপ্রতিনিধি বিশিষ্ট বামপন্থী নেতা মাধবচন্দ্র সাহা গত 21শে ফেব্রুয়ারি 2026 তারিখে আগরতলায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। 1951 সালের 22শে এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় রায়মোহন সাহা এবং মাতা স্বর্গীয়া পূর্ণলক্ষ্মী সাহা। ছাত্র জীবন থেকে তিনি ন্যায় ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আদর্শবাদী নেতৃত্বের পরিচয় দেন। বিকম স্নাতক ডিগ্রি লাভ করার পর তিনি রাজনীতির অঙ্গনে আসেন। 1966 সালে তিনি সিপিআইএম দলে যোগদান করেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনমানসে আস্থাভাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ত্রিপুরা বিধানসভার নির্বাচনে তিনি 1993, 2003, 2008 ও 2013 সালে মাতাবাড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এই বিধানসভায় বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিধানসভায় তিনি জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দৃঢ়তার সঙ্গে পালন করেছিলেন। বিধানসভাতে আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং গঠনমূলক মতামত প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে তিনি অনেকটাই সমৃদ্ধ করতেন। বিশেষত ওনার নির্বাচনী এলাকায় সার্বিক উন্নয়ন এবং দুর্বল ও অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতির বিষয়ে বিধানসভায় তিনি সর্বদা সোচ্চার ভূমিকা পালন করতেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সাদাসিধে, মিতভাষী ও মানবদরদী হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। বই ও সংবাদপত্র পাঠ ছিল ওনার নিত্যসঙ্গী। প্রাক্তন বিধায়কের প্রয়াণে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গন, বিশেষত মাতাবাড়ি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের জনগণ এক অভিজ্ঞ সংগ্রামী ও নিবেদিত প্রাণ জননেতাকে হারালো। এই বিধানসভা প্রয়াত প্রাক্তন বিধায়কের দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং ওনার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক সুখ সমস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। এই সভা পরম করুণাময় নিকট প্রয়াত প্রাক্তন বিধায়ক মাধবচন্দ্র সাহার আত্মার চিরশান্তি কামনা করছে। লোকসভার প্রাক্তন স্পিকার শিবরাজ পাটিলের প্রয়াণে স্মৃতিচারণ। এই সভা গভীর দুঃখ ও সুখের সঙ্গে জানাচ্ছে যে লোকসভার প্রাক্তন স্পিকার তথা ভারতের প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল গত 12 ডিসেম্বর 2025 তারিখে মহারাষ্ট্রের লাতুর জেলার নিজ বাসভবনে শারীরিক অসুস্থতা জনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 90 বছর। শিবরাজ পাটিলের জন্ম 1935 সালের 12 অক্টোবর মহারাষ্ট্রের লাতুর জেলার চাকুর গ্রামে। পেশাগত জীবনের সূচনায় তিনি একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। জনসেবার মহান আদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি জাতীয় কংগ্রেস দলে যুক্ত হয়ে সক্রিয় রাজনীতিতে এসেছিলেন এবং ধীরে ধীরে একজন বিশিষ্ট জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শিবরাজ পাটিল 1973 সাল থেকে 1980 সাল পর্যন্ত একনাগারে লাতুর গ্রামীণ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে মহারাষ্ট্র বিধানসভায় বিধায়ক হিসেবে জনগণ দ্বারা অর্পিত দায়িত্ব পালন করেছেন। 1980 সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে লোকসভায় নির্বাচিত হয়ে আসেন। পরবর্তীকালে লাতুর লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে তিনি পরপর মোট 7 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করেন। 1991 সালের 10 জুলাই থেকে 1996 সালের 22 মে পর্যন্ত শিবরাজ পাটিল লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। এই সময়কালে সংসদ পরিচালনায় উনি নিরপেক্ষতা, সাংবিধানিক শালীনতা ও সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন, যা ভারতীয় সংসদীয় ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছে। পরবর্তীকালে 2004 সালের 22 মে থেকে 2008 সালের 30 নভেম্বর পর্যন্ত তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত শিবরাজ পাটিল পাঞ্জাবের রাজ্যপাল থাকাকালীন চণ্ডীগড়ের প্রশাসক পদে অধিষ্ঠিত থেকে সফলতার সঙ্গে দায়িত্ব নির্বাহ করেছিলেন। শিবরাজ পাটিল ছিলেন একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও মর্যাদা সম্পন্ন জননেতা। বিধায়ক, সংসদ সদস্য, লোকসভার স্পিকার, কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যপাল প্রতিটি দায়িত্ব উনি নিষ্ঠা, দক্ষতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি পূর্ণ আনুগত্য রেখে পালন করেছেন। ওনার শান্ত স্বভাব, সংযত আচরণ এবং সংবিধান সম্পর্কে গভীর জ্ঞান সর্বমহলে সমাদৃত ছিল। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের বিকাশে শিবরাজ পাটিলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ভারতবর্ষের এই বিশিষ্ট জননেতার প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং প্রয়াত শিবরাজ পাটিলের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায় চিকিৎসাধীন অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত 23 ফেব্রুয়ারি
2026 তারিখে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 71 বছর। মুকুল রায় দীর্ঘ কয়েক দশক ধরে সক্রিয় রাজনৈতিক জীবন ও জনসেবায় আত্মনিয়োগ করেছিলেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার সদস্যদের অন্যতম ছিলেন এবং দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুদক্ষ রাজনৈতিক কৌশল, দলের প্রতি নিষ্ঠা ও দূরদর্শিতার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষভাবে সমাদৃত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি ভারতের 32তম রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রকে প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি 2 দফায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 2017 সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং দলের জাতীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2021 সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উত্তর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচিত হন। ওই বছর সহধর্মিণীর অকাল প্রয়াণে তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন। কার্যত এরপর থেকে ওনার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। এই অবস্থায় মুকুল রায় পুনরায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দলে ফিরে আসেন, কিন্তু শারীরিক অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে অনেকাংশে দূরে সরিয়ে নেন। রাজনৈতিক দূরদৃষ্টি এবং জনকল্যাণমূলক মনোভাবের জন্য মুকুল রায় সকলের কাছে এক সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তিনি জনজীবনের প্রতি দায়বদ্ধতা ও সাংগঠনিক দক্ষতার সাক্ষ্য রেখে গেছেন। রাজনৈতিক অঙ্গনে মুকুল রায়ের প্রয়াণে দেশের রাজনৈতিক পরিসরে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। এই সভা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং সুখ সমৃদ্ধ পরিবারের পরিজন, আত্মীয় স্বজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে পরম করুণাময়ের নিকট ওনার বিধি আত্মার চিরশান্তি কামনা করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ারের প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন। এই বিধানসভা গভীর সুখ ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ার গত 28শে জানুয়ারি 2026 তারিখে মুম্বাই থেকে মহারাষ্ট্রের পুনে জেলার বারামতি যাওয়ার পথে বারামতি বিমানবন্দরে সন্নিকটে বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেন। এই বিমান দুর্ঘটনায় তিনি সহ ওই বিমানে থাকা আরও 4 জনের প্রাণহানি ঘটে। অজিত অনন্ত রাও পাওয়ার 22শে জুলাই 1959 সনে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 66 বছর 6 মাস। অজিত অনন্ত রাও পাওয়ার মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একজন বর্ষিয়ান প্রথিতযশা ও প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তিনি বারামতি বিধানসভা কেন্দ্র থেকে 1991 সাল হতে পরপর 7 বার মহারাষ্ট্র বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনগণের অগাধ আস্থা ও সমর্থনের স্বাক্ষর বহন করেছেন। দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি 4 বার মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী কর্মসূচির মাধ্যমে রাজ্যের সার্বিক অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষত গ্রামীণ অর্থনীতি, কৃষি, সেচ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ওনার গৃহীত পদক্ষেপ মহারাষ্ট্রের উন্নয়ন যাত্রায় উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে। প্রশাসনিক কর্মকাণ্ডে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং জনমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ওনাকে রাজ্যের রাজনৈতিক পরিসরে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। অজিত পাওয়ারের এই আকস্মিক ও শোকাবহ প্রয়াণে মহারাষ্ট্র তথা দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। ত্রিপুরা বিধানসভা প্রয়াত অজিত পাওয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং ওনার সুখসম্মত পরিবার, পরিজন, সহকর্মী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। প্রখ্যাত অভিনেতা ও প্রাক্তন লোকসভার সদস্য ধর্মেন্দ্র প্রয়াণে স্মৃতিচারণ ও শোক জ্ঞাপন।
এই বিধানসভা গভীর সুখ ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব বিশিষ্ট অভিনেতা, প্রযোজক এবং প্রাক্তন লোকসভা সদস্য ধর্মেন্দ্র গত 24 নভেম্বর 2025 তারিখে শারীরিক অসুস্থতাজনিত কারণে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 89 বছর 11 মাস 16 দিন। ওনার প্রয়াণে চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। 8 ডিসেম্বর 1935 তারিখে পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামে এক জাট শিখ পরিবারে ধর্মেন্দ্র জন্মগ্রহণ করেন। ওনার জন্ম নাম ধর্মেন্দ্র সিং দেওয়াল। ফিল্ম ফেয়ার পত্রিকার এক প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতায় বিজয়ী হয়ে 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে ওনার অভিনয় জীবনের সূচনা হয়। 60 ও 70-এর দশকে রোমান্টিক চরিত্র থেকে অ্যাকশন নায়ক হিসেবে ওনার উত্তরণ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1966 সালের ফুল और পাথর চলচ্চিত্রে অভিনয় ওনাকে তারকা খ্যাতির শিখরে পৌঁছে দেয়। 1975 সালের কালজয়ী চলচ্চিত্র শোলেতে বীরু চরিত্রে ওনার অভিনয় ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই বছরে চুপকে চুপকে চলচ্চিত্রে কৌতুকাভিনয়ে ওনার বহুমাত্রিক প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটে। ধর্মেন্দ্র প্রায় 3 শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন। 2012 সালে জনপ্রিয় ও দক্ষ অভিনেতা হিসেবে ভারত সরকার ধর্মেন্দ্রকে দেশের 3য় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করে এবং 1997 সালে তিনি ফিল্ম ফেয়ার জীবন কৃতিত্ব সম্মান লাভ করেন। চলচ্চিত্র জগতের পাশাপাশি ধর্মেন্দ্র জনসেবার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে গিয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে রাজস্থানের বিকানেরের লোকসভা নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে 2004 সাল থেকে 2009 সাল পর্যন্ত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। ত্রিপুরা বিধানসভা ভারতীয় চলচ্চিত্র জগতের এই বিশিষ্ট অভিনেতা তথা লোকসভার প্রাক্তন সাংসদের প্রয়াণে ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং একই সঙ্গে ওনার শোকসমত্ত পরিবারবর্গ, গুণমুগ্ধ অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য মাধব চন্দ্র সাহা, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ শিবরাজ পাটিল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত অনন্ত রাও পাওয়ার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণে ওনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট নীরবতা পালন করার জন্য সভায় উপস্থিত সম্মানিত সকল সদস্যগণকে অনুরোধ করছি।
রেফারেন্স পিরিয়ড। এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সবাই উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সবাই উত্থাপনের জন্য অনুরোধ করছি। Mr. ইনচার্জ স্পিকার স্যার, গত 11 মার্চ সন্ধান পত্রিকায় প্রথম পৃষ্ঠায় রেলের কার্গোর দায়িত্বে নেশা কারবারি সম্পর্কে আমি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 25 তারিখ তার উত্তর দেব। তারিখ কি করে হবে? মানে এটা তো আরো আগে হওয়া উচিত, অনেকগুলো আছে লাস্টে। দেখা যায় সবগুলি 25 তারিখ দেওয়া হয়, তারপরে এখান থেকে বলা হয় লে করে দেন। না না, সব সময় স্যার আমার তিক্ত অভিজ্ঞতা আছে। রতনবাবু, আপনি তো ডাইরেক্টর। আমার বক্তব্য হলো স্যার 25 তারিখ দেওয়া হলে সবগুলি 25 তারিখ দেওয়া। আমি জিতেনবাবুর সঙ্গে একমত। 25 তারিখ, আপনিও তো বিধানসভার পুরনো সদস্য স্যার, মাননীয় স্পিকার ইনচার্জ, উত্তরদাতা যদি মাননীয় স্পিকার ইনচার্জ, I object the word you are the director. He is the honorable chief minister of the state. He is the leader of the house. এখানে he is the director. It is not proper. He should say sorry to the house. মাননীয় সদস্য স্যার, গভর্নমেন্ট চিফ উনি 25 তারিখ টাইম চেয়েছে, দিতে হবে। এটা আপনি বললে হবে। ঠিক আছে স্যার, আমি বলছি মাননীয়া যিনি চিফ হুইপ ম্যাডাম যেটা বলেছে, আমি চিফ মিনিস্টারকে বলিনি, আমি মাননীয় মন্ত্রী রতনবাবুকে বলেছি। যদি কম শুনে থাকে, ঠিক আছে। রতনবাবু ডাইরেক্টর তো ঠিকই আছে, আমাদেরও ছিলেন, এখনো আছেন। ওকে। আচ্ছা, দ্বিতীয় রেফারেন্স নোটিশটি যুগ্মভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন এবং শ্রী শ্যামল চক্রবর্তী। এখন আমি উনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার ইনচার্জ, গত 3রা মার্চ 2026 সান্দন পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত পিস্তল ত্যাগ করে ছুরি মেরে ফেন্সিগাড়ি লুট, অসহায় পুলিশ শীর্ষ সংবাদ সম্পর্কে আমি আগামী 24 তারিখ তার উত্তর দেব। আচ্ছা, আমি তো বলার আগেই হয়ে গেছে। তার বলার তো দরকার নাই। ওকে, থ্যাংক ইউ। তৃতীয় রেফারেন্স নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী তোফাজ্জল হোসেন। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের এসসি এসটি সম্প্রদায়ের আবাসিক হোস্টেলের ছাত্রছাত্রীদের ন্যায় সমহারে স্টাইপেন্ড প্রদান করার সম্পর্কে
আমি সংখ্যালঘু কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি ডিটেলস ক্লারিফিকেশনটা আগামী 23শে মার্চ আমি দিয়ে দেব। দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশ পেয়েছি। নোটিশগুলির গুরুত্ব অনুধাবন করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস, শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ এবং শ্রী চিত্তরঞ্জন দেববর্মা। কে বলবেন? মাননীয় স্পিকার স্যার, আমার কলিং অ্যাটেনশনের নোটিশ। আগরতলা খোয়াই কমলপুর কৈলাসহর জাতীয় সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 24শে মার্চ আমি তার উত্তর দেব। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী অন্তরা সরকার দেব। নোটিশটির বিষয়বস্তুটি হল ত্রিপুরার হস্ত তাঁত শিল্পকে উন্নতিকরণ করার লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণী নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন সেই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। না, এটা কোন দপ্তর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলেন। আগামী 25 তারিখ এটার উত্তর দেব স্যার। তারপর তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলুই। নোটিশটির বিষয়বস্তুটি হল 2025-26 সালে টিটিএডিসি কে অর্থ মঞ্জুরি সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। মাননীয় স্পিকার স্যার, 24 তারিখ দেব স্যার। কত? 24 তারিখ। এখন laying of papers on the table of the house. Now the business before the house is laying a copy each of the report nom 2 of 2025 of the Comptroller and Auditor General of India on social economy, revenue and general sectors of the year end 31st March 2024. 2. The finance accounts of the Government of Tripura Volume 1 and 2 for the year 2024 and 25, and 3. The appropriation accounts of the Government of Tripura for the year 2024 and 25
on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance, etc. departments to lay a copy each of the above mentioned report, finance accounts and appropriation accounts on the table of the House. মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I beg to lay a copy of each of the report within bracket report number 2 of 2025 of the Comptroller and Auditor General of India on social, economic, revenue and general sectors for the year ended 31st March 2024. The finance accounts of the Government of Tripura, volume number 1 and 2 for the year 2024-25, and the appropriation accounts of the Government of Tripura for the year 2024-25, and on the table of this August House. Honorable members are requested kindly to call the copies of the report, finance accounts and appropriation accounts from the notice office of the Tripura Legislative Assembly. সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল 2026, দি ত্রিপুরা বিল নং 3 অফ 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. In-Charge Speaker, sir, I hereby give notice of my intention to introduce the Tripura University of Health Science Bill 2026 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল 2026, দি ত্রিপুরা বিল নং 3 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠতা এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হলো, যেহেতু না বলার কেউ নেই। The Tripura Government Technical University Tripura Bill 2026, the Tripura Bill Nong 04 of 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবাই অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Acting Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Government Technical University Tripura Bill 2026 within bracket Tripura Bill number 04 of 2026 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নং 04 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, আমি মনে করি এই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হলো।
The Tripura Government Women's University Bill 2025, the Tripura Bill Nong 5 of 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Acting Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Government Women's University Bill 2025, within bracket the Tripura Bill Nong 05 of 2026, during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল 2025 ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নং 5 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সরকারি বিল উত্থাপন। দি ত্রিপুরা লিফট অ্যান্ড এসকেলেটরস বিল 2025, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2025 উত্থাপন। আমি এখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Lift and Escalators Bill 2025, the Tripura Bill number 9 of 25 during the ensuing session of the Tripura Legislative Assembly. এখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা লিফট অ্যান্ড এসকেলেটর বিল 2025, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং না বলার যেহেতু কেউ নেই, এটা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। দি ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, দি ত্রিপুরা বিল নং 8 অফ 2026 উত্থাপন। আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable In-Charge Speaker, sir, I hereby give notice of my intention to introduce the Tripura Guaranteed Services to Citizens First Amendment Bill 2026, Tripura Bill number 8 of 2026, during the ensuing session of Tripura Legislative Assembly. এখন মাননীয় মুখ্যমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026, দি ত্রিপুরা বিল নং 8 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ এবং যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। Laying of a statement. Now the business before the House laying of a statement relating to promulgation of the Tripura Ease of Doing Business Ordinance 2026, Tripura Ordinance number 1 of 2026 on the table of the House.
Now I request the Honorable Minister in charge of the Industries and Commerce Department to lay a copy of the statement of the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intentions to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Ease of Doing Business Ordinance 2026 as recorded under Rule 115 of the Rules of Introduce and Conduct of Business in the Tripura Legislative Assembly. Thank you. Honorable members are requested to collect the copy of the statement relating to promulgation of the Tripura Ease of Doing Business Ordinance 2026, Tripura Ordinance number 1 of 2026 from the Notice Office of the Tripura Legislative Assembly. The Tripura Ease of Doing Business Bill 2026, the Tripura Bill number 10 of 2026 উত্থাপন। আমি এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সভায় অনুমতি চেয়ে প্রস্তাব অনুরোধ করছি। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Ease of Doing Business Bill 2026 to replace the Tripura Ease of Doing Business Ordinance 2026 in the Tripura Legislative during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you. এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো The Tripura Ease of Doing Business Bill 2026, the Tripura Bill No. 10 of 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। The Maharaja Bir Bikram University Amendment Bill 2025, the Tripura Bill No. 7 of 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce MBB University Amendment Bill 2025 within bracket Tripura Bill number 7 of 2025 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট বিল 2025, দি ত্রিপুরা বিল নং 7 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সায়েন্স টেকনোলজি অ্যান্ড এলিট স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026, দি ত্রিপুরা বিল নং 09 অফ 2026 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce
Science, Technology and Allied Skill University, Tripura Bill 2026 within bracket Tripura Bill number 9 of 2026 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো সায়েন্স, টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026 দি ত্রিপুরা বিল নং 09 অফ 2026 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 10 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce Atal Bihari Vajpayee Skill University Tripura Bill 2025 within bracket Tripura Bill number 10 of 2025 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 10 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, যেহেতু না বলার কেউ নেই, সবাই সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। International University Tripura Bill 2025 দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 উত্থাপন। আমি এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to move for leave to introduce International University Tripura Bill 2025 within bracket Tripura Bill number 13 of 2025 during the current ensuing session of the Tripura Legislative Assembly. এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। না, বুটাবুটি হয়েছে, বলবেন তো, বলা হয়নি বোধহয় না কিছু কত করে না দিল কিছু ইন্ট্রোডিউস করছে। কোনো অ্যানাউন্সমেন্ট আছে? আছে তো বোধ হয় অ্যানাউন্সমেন্ট আছে না? হ্যাঁ, পাস করেছে এটা করছে না?
লাস্টে কি ভোটে দেননি? আমি তো বলতেছি আপনি দেন দেন, আমি আমার তো মনে দিয়েছেন বোধহয়। না 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 না, ঠিক আছে। আপডেট কইয়া দিছি না। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে। আমি বুটাবুটি করছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল ভুল হয়েছে। আমি তো জানি করছি না। এখন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2025 দি ত্রিপুরা বিল নং 13 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। শেষ করলেন? শেষ করলেন? যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। যেহেতু না বলার কেউ নেই, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। থ্যাংক ইউ। অ্যানাউন্সমেন্ট আছে একটা মোশন আছে। মাননীয় স্পিকার স্যার, চেয়ারম্যান সরি, মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ডিএ সংক্রান্ত একটি বিষয় যেন উত্থাপন করেছেন। একটু 2 মিনিট আমি ধন্যবাদ জানাই। 5% ডিএ উনি ঘোষণা করেছেন, কিন্তু এখানে দুটো প্রশ্ন আমার সেখানে আছে। একটা হচ্ছে এই ডিএ বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে যারা স্কিম ওয়ার্কার ছিল, যারা স্কিম ওয়ার্কার ছিল তাদেরকে, না না আমার কথাটা শুনবেন না, তখন স্কিম ওয়ার্কার ছিল তাদেরকে এই দিয়ে দেওয়া হতো, তারা এই দিয়ে পেত। কিন্তু এই সরকার আসার পরে এই দিয়েটা বন্ধ করে দেওয়া হয়। এখন অ্যানাউন্সমেন্টটা শেষ হয়ে যাক তারপরে বলবেন। আপনি অ্যানাউন্সমেন্টটা শেষ হয়ে যাক, অ্যানাউন্সমেন্টটা শেষ হয়ে যাক তারপরে বলবেন। Now motion for election of assembly committees. The term of office of 5 elected committees, that is Committee on Public Accounts, Committee on Estimates, Committee on Public Undertakings, Committee on Welfare for Scheduled Castes, OBCs and Minorities, and Committee on Welfare of Scheduled Tribes will expire on 31/3/2026. Now these 5 elected committees are required to be constituted in the current assembly session for the financial year 2026-2027 under Rule 202(1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now, Honorable Chief Minister may kindly move a motion for constitution of these 5 elected committees under Rule 98(4) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Honorable Chairperson, sir, in pursuance of Rule 98 in bracket Roman 4 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly, I beg to move that the House do proceed to elect 11 members in each of the committee, namely number 1, Committee on Public Accounts, number 2, Committee on Estimates, number 3, Committee on Public Undertakings, 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and Minorities, and number 5, Committee on Welfare of Scheduled Tribes according to the principle of proportional representation by means of single transferable vote for the period ending 31st March 2027 as required under Rule 202 in bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now I am putting the motion to vote. The motion before the House is that the House do proceed to elect 11 members in each of the committees, namely Committee on Public Accounts, number 2, Committee on Estimates, number 3, Committee on Public Undertakings, number 4, Committee on Welfare of Scheduled Castes, OBCs and Minorities,
and Committee on Welfare of Scheduled Tribes according to the principles of proportional representation by means of single transferable vote for the financial year 2026-2027 as required under Rule 202(1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. As many as are of that opinion will please say aye. As many as are of contrary opinion will please say noes. I think ayes have it. Ayes have it. Ayes have it. The motion is passed. Now we announce the program for conducting of election of 5 elected committees. Date and time for submission of nomination papers on 18/3/2026 up to 2 p.m. Wednesday. Number 2, date and time of scrutiny of nomination papers on 19/3/2026 up to 4 p.m. Thursday. Date and time for withdrawal of nomination papers on 23/2026 up to 4 p.m. Friday. Date of election, if any, 24 March 2026, Tuesday. আর তো নাই কিছু। একটি ঘোষণা। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী বিধির 202(1) অনুচ্ছেদ মূলে 2026-27 ইংরেজি অর্থবছরের জন্য ত্রিপুরা বিধানসভা নিম্নলিখিত মনোনীত কমিটিগুলি গঠন করা হবে। কমিটিগুলি হল বিজনেস অ্যাডভাইজারি কমিটি, কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন, কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্স, রুলস কমিটি, Number 5, House Committee. Number 6, Library Committee. Number 7, Committee on Privileges. Number 8, Committee on Petitions. Number 9, Committee on Absence of Members from the Sitting of the House. And number 10, Ethics Committee. উক্ত মনোনীত কমিটিগুলির প্রত্যেকটিতে মোট 9 জন করে সদস্যরা মনোনীত হবেন। এখন আমি মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং বিরোধী পক্ষের সচেতক মহোদয়গণকে অনুরোধ করছি 18 মার্চ বুধবার 2026 ইংরেজি তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে তাদের পক্ষের যে সকল মাননীয় সদস্যগণের নাম উল্লেখিত কমিটিগুলিতে রাখতে ইচ্ছুক তাদের নাম বিধানসভা সচিবালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। চেয়ারম্যান মহোদয়, 2টা পর্যন্ত টাইম, 4টা দিয়ে দেন। ঠিক আছে, 4টা পর্যন্ত টাইম থাকবে। 4টা পর্যন্ত টাইম। অসুবিধা নেই, এটা নামে দেন। এই সভা আগামী 17 মার্চ 2026 ইংরেজি তারিখ মঙ্গলবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল।